চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমরা ব্রেকডাউন করব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশের মূল ঘোষণাপত্রগুলো। এই সমাবেশে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা বেশ কিছু কড়া রাজনৈতিক বার্তা আর নীতিগত অবস্থান তুলে ধরেছেন। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা একটু গভীরে গিয়ে দেখার চেষ্টা করব ঠিক কী দাবি আর রূপরেখা তারা সেখানে দিয়েছেন। কোনো রাগঢাক ছাড়াই চলুন দেখি তারা আসলে কি বলতে চেয়েছেন। আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করেছি। প্রথমেই দেখব সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে তারা কি ভাবছেন। এরপর শ্রমিক অধিকার এবং বামপন্থী রাজনীতির তীব্র সমালোচনা। তৃতীয়ত আমাদের প্রবাসী শ্রমিকদের বর্তমান দুর্দশা। চতুর্থত বিকল্প হিসেবে ইসলামী শ্রমনীতির প্রস্তাবনা এবং সবশেষে আগামী দিনের রাজনীতি ও নির্বাচন নিয়ে তাদের হুঁশিয়ারি। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পয়েন্ট, সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা। সমাবেশের একদম শুরুতেই জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এই বিষয়ে তাদের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছেন। তার একটা বেশ জোরালো বক্তব্য দিয়ে শুরু করা যাক। তিনি বলেছেন, আমরা ওখানে গাল গল্প করতে যাইনি, আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি, আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। কথাটা কিন্তু বেশ স্ট্রাইকিং, তাই না? এর মাধ্যমে মূলত সংসদে যাওয়ার পেছনে তাদের মূল জাস্টিফিকেশন বা যৌক্তিকতাটাই তারা তুলে ধরেছেন। তাদের সোজা কথা হল, সংসদ আর রাজপথ দুই জায়গাতেই শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইটা তারা চালিয়ে যাবেন। এবার আমরা মে দিবসের কোর মেসেজ বা মূল বার্তায় চলে যাচ্ছি। অর্থাৎ শ্রমিক অধিকার আদায়ের যে ঐতিহাসিক লড়াই আর এর পাশাপাশি বামপন্থী রাজনীতির প্রতি তাদের যে কড়া সমালোচনা, সেটা নিয়ে কথা বলবো। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, 140। শিকাগোর সেই রক্তাক্ত আর বেদনাদায়ক ঘটনার পর দেখতে দেখতে 140টা বছর কিন্তু পেরিয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতি বছর আমরা মে দিবস পালন করে আসছি ঠিকই, কিন্তু দিন শেষে সাধারণ শ্রমিকদের অবস্থার আসলে কতটা পরিবর্তন হয়েছে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু সমাবেশে খুব বড় করে তোলা হয়েছে। আর এর সাথেই উঠে এসেছে এই 10% পরিসংখ্যানটি। বক্তাদের দাবিটা বেশ ইন্টারেস্টিং। তারা বলছেন, গত 140 বছরে বিশ্বের তাবর তাবর রাজনৈতিক নেতারা শ্রমিকদের দুঃখ দুর্দশা কমানোর যত ওয়াদা করেছেন তার মাত্র 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, জাস্ট 10%ও যদি সত্যি পূরণ করা হতো তাহলে আজ শ্রমিকদের আর কোনো দাবি দাওয়াই বাকি থাকত না। চিন্তা করুন, রাজনৈতিক প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে গ্যাপটা আসলে কতটা বিশাল, সেটাই তারা এখানে পয়েন্ট আউট করেছেন। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না? বছরের 364 দিন শ্রমিকদের খোঁজ না নিয়ে কেবল মে দিবসের একটা দিন একদম দরদি সেজে ময়দানে নেমে পড়ার যে কালচার, এখানে সেটার তীব্র সমালোচনা করা হয়েছে। বক্তাদের সোজা কথা, শ্রমিকদের বেসিক নিড আর ডিগনিটিকে ইগনোর করে কোনো সমাজ টিকতে পারে না। একদিনের এই লোক দেখানো সহানুভূতি আর বাকি 364 দিনের চরম অবহেলা, এই বৈপরীত্যটা কিন্তু একেবারে রিয়েল। এখানে আমরা সম্পূর্ণ দুটো ভিন্ন আদর্শের একটা বড় সংঘাত দেখতে পাচ্ছি। সমাবেশে বামপন্থী সংগঠনগুলোর কড়া সমালোচনা করে বলা হয় যে তারা শ্রেণী সংগ্রামের দোহাই দিয়ে মালিকপক্ষকে একেবারে শত্রু বানিয়ে খতম করার রাজনীতি করে। এখন তাদের প্রশ্ন হল, মালিকই যদি না থাকে তবে শ্রমিকরা কাজটা করবে কোথায়? জব ক্রিয়েট করবে কে? অন্যদিকে জামায়াতে ইসলামী নিজেদের অ্যাপ্রোচটা তুলে ধরে বলছে তারা এই খতমের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং মালিক আর শ্রমিকের মাঝে পারস্পরিক শ্রদ্ধা আর মর্যাদার কথা বলে। পাশাপাশি তারা এই অভিযোগও তুলেছেন যে অনেক বামপন্থী নেতা শ্রমিকদের মাঠে নামিয়ে সাধারণ মানুষের ক্ষতি করলেও রাতের আধারে ঠিকই নিজেদের আখের গুছিয়ে নেন। আলোচনার তৃতীয় মূল ফোকাসটা ছিল আমাদের দেশের অর্থনীতির অন্যতম বড় একটা চালিকা শক্তি প্রবাসী শ্রমিক বা রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে। প্রবাসে আমাদের রেমিটেন্স যোদ্ধারা ঠিক কতটা ভোগান্তির শিকার হচ্ছেন সেটা এখানে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তারা অমানুষিক কষ্ট করে টাকা আয় করে দেশে পাঠাচ্ছেন, অথচ বিদেশে তাদেরই জুটছে চরম অমর্যাদা আর হয়রানি। পাসপোর্ট নবায়ন করতে গেলে দালালদের খপ্পরে পড়া, বিদেশি মিশন বা দূতাবাসগুলো থেকে এক বিন্দুও সাপোর্ট না পাওয়া, এমনকি অন্যায়ভাবে চাকরি হারালে পাশে দাঁড়ানোর মতো কাউকে না পাওয়া। সমাবেশে প্রবাসীদের এই যে চিত্রটা তুলে ধরা হয়েছে সেটা আসলেই খুব কনসার্নিং। আর ঠিক এই জায়গাতেই খুব কড়া একটা ওয়ার্নিং বা বার্তা দেওয়া হয়েছে। একদম পরিষ্কার ভাষায় বলা হয়েছে, দূতাবাসগুলোর কাজ শুধু কিছু বড় বড় কর্মকর্তাকে বসে বসে লালন পালন করা নয়, বরং নাগরিকদের প্রোটেকশন দেওয়া। প্রবাসীদের এই বেসিক সমস্যাগুলো সমাধানে যে দূতাবাসগুলো কোনো কাজই আসছে না, তাদের মতে সেখানে আদৌ কোনো দূতাবাস থাকারই কোনো মানে হয় না। রাষ্ট্রের প্রতি এটা কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জিং প্রশ্ন। তো এই সব কিছুর সমাধান আসলে কি? এবার আমরা দেখব বিকল্প হিসেবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ঠিক কী ধরনের আদর্শিক সমাধানের কথা বলেছেন। অল্টারনেটিভ হিসাবে এখানে ইসলামী শ্রমনীতির বেশ চমকপ্রদ একটা কনসেপ্ট উঠে এসেছে। বক্তাদের দাবি, মানুষের তৈরি কোনো পলিসি এই নিপীড়িত শ্রমিকদের মুক্তি দিতে পারবে না।
এর বদলে তারা ১,৫০০ বছর আগের একটা ফ্রেমওয়ার্কের কথা বলেছেন। এই পলিসির মূল কথা হল ১০ বা ২০,০০০ টাকার কোনো ফিক্সড পে স্কেল বা বেতন কাঠামো নয়, বরং সমকালীন বাজার অনুযায়ী মালিক নিজে যা খাবেন এবং যা পড়বেন একজন শ্রমিককেও ঠিক সেম স্ট্যান্ডার্ডের খাবার আর পোশাক নিশ্চিত করার মতো মজুরি দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা একেবারে লাইফস্টাইলের ডিরেক্ট প্যারিটি বা সমতার একটা ধারণা। আর ইন্টারেস্টিং ব্যাপার হল বর্তমান বিশ্বের পরিচিত সব বড় বড় সিস্টেম, যেমন ধরুন সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা বা জাতীয়তাবাদ, এর প্রতিটাকেই তারা এখানে বাতিল করে দিয়েছেন। তাদের দাবি দুনিয়ার প্রচলিত কোনো শ্রমনীতিতেই নাকি শ্রমিকদের জন্য এত হাই স্ট্যান্ডার্ড আর সমতাপূর্ণ নীতির কথা বলা নেই। তাদের বিশ্বাস, আজকের দিনের বাজার মূল্য অনুযায়ী যদি এই ইসলামী নীতিতে মজুরি ঠিক করা হতো তবে শ্রমিকদের আর কোনো অভাবই থাকত না। দেখতে দেখতে আমরা চলে এসেছি আলোচনার একদম শেষ পর্যায়ে। এবার নজর দেব জাতীয় রাজনীতি আর নির্বাচন নিয়ে তাদের ভবিষ্যৎ সতর্কবার্তার দিকে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এখানে বেশ বড় কিছু পলিটিক্যাল ডিক্লারেশন দিয়েছেন। এই হুঁশিয়ারিটা কিন্তু সরাসরি বর্তমান পলিটিক্যাল ল্যান্ডস্কেপের দিকেই নির্দেশ করছে। বর্তমান প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়ে তারা বলেছেন যে গায়ের জোরে দেশ ও সংসদ চালানোর চেষ্টা কিংবা আওয়ামী স্টাইলে দেশ চালানোর কোনো সুযোগ আর দেওয়া হবে না। সামনের দিনে জনগণের ভোট নিয়ে কাউকে কোনো ধরনের ছিনিমিনি বা তামাশা করতে না দেওয়ার ব্যাপারেও তারা একদম অনড় অবস্থানের কথা জানিয়েছেন। এখানে রফিকুল ইসলাম খানের একটা প্রশ্ন খুব পাওয়ারফুল পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হয়েছে। তিনি প্রশ্ন রেখেছেন, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য দেশের হাজার হাজার মানুষ কেন জীবন দিল, কেন আহত হল? এই একটা কথার মধ্য দিয়ে মূলত তারা গণভোটের রায়ের অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন আর একটা প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে এই দেশে আর কখনোই কোনো ফ্যাসিজম বা ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। আজকের আলোচনার শেষে আপনাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। একদিকে ফ্যাসিজম বিরোধী এমন হার্ডলাইন পলিটিক্যাল স্ট্যান্ড, অন্যদিকে শ্রমিকদের জন্য ইসলামী শ্রমনীতির মতো বিকল্প একটা ইকোনমিক রিফর্মের দাবি। এই সুনির্দিষ্ট ওয়ার্নিংগুলো আগামী দিনের নির্বাচনী রাজনীতিকে আসলে কিভাবে রিশেপ করবে? এই মেসেজগুলো কি সাধারণ ভোটার আর শ্রমিক শ্রেণীর কাছে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে পারবে? এই বিষয়গুলো নিশ্চিতভাবেই সামনের দিনগুলোতে আমাদের রাজনৈতিক হিসাব নিকেশে বড় একটা জায়গা দখল করে থাকবে। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। এরকম আরও বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে।